মানুষকে যখন সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয় এটাকে ধর্ষণ বলে। একটা মৃত লাশের সাথে যদি কেউ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে চায় এটা কোন অপরাধ? কিভাবে একটা স্টোরি বলে, কোর্টে একটা স্টোরি কিভাবে বলে, দিস ইজ অ্যান আর্ট। ইফ ইউ ক্যান টেল ইউর স্টোরি তাহলে জাজ উইল পে অ্যাটেনশন। স্টোরি বলতে না পারলে অ্যাটেনশন, সবার কথা তো মনোযোগ দিয়ে শুনে না, শুনে সবার কথা মনোযোগ দিয়ে। স্টোরি টেলিং ইজ অ্যান আর্ট। একই কথা, একই ঘটনা তিনজনে বললে তিন রকম শোনা যায়, ঘটনা কিন্তু একটাই। আমার মনে আছে খন্দকার মাহবুব হোসেন সাহেব, মাদক সম্রাট আমিন হুদা নামে একটা লোক ছিল, ওনার 32 বছরের সাজা হয়েছিল। তো উনি এই মামলার আইনজীবী, রোকনউদ্দিন মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, আর আমি হলাম খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র, জুগাইল্লা জুনিয়র। আর ওই পাশে হলো অ্যাটর্নি জেনারেল। খন্দকার সাহেব আমাকে বলতেছে যে তুমি পেপার বুকটা আমাকে পড়ে শোনাও। তো পেপার বুক আমি পড়ছি ওনাকে, আর উনি চোখ বন্ধ করে, হাতে একটা আংটি ছিল, আংটিটারে খালি এরকম নাড়াচাড়া করতেছে, আর চোখ বন্ধ করে গুনগুন গুনগুন করতেছে। আমি ভাবছি ঘুমাই পড়ছি। কিছুক্ষণ পরে আমি থেমে গেলাম। উনি বলে তুমি থামছো কেন? এর মানে ঘুমায় নাই। আবার কিছুক্ষণ পড়ার পরে দেখি উনি কোনো শব্দ করে না। তা আমি আবার থেমে গেছি। আবার বলে তুমি থামো কেন? এর মানে সজাগ, অ্যাটেনশন দিচ্ছে, অ্যাটেন্টিভলি শুনতেছে আমি কি বলি। বলতে 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 এক জায়গায় আসছে একটা চাবি। এই মামলার বিষয়বস্তু ছিল গুলশানে এক বাড়িতে লিফটের 4 তলায় আমিন হুদা সাহেবকে ধরছে, ধরে লিফটের 5 তলায় নিয়ে গেছে। 5 তলায় নিয়ে গিয়ে একটা চাবি দিয়ে 5 তলা খুলছে। খোলার পরে ওই রুমের ভিতরে ঢুকে দেখে অনেক মাদক, ওই মাদকগুলোকে উদ্ধার করছে। এটা হলো মামলার বিষয়। তো হঠাৎ করে উনি আমাকে বলতেছে চাবি কই? 4 তলা থেকে 5 তলায় উঠলো যে, দরজা খুললো কি দিয়ে? আমি তো আর খুঁজে পাই না চাবি কই। বলে সাক্ষীদের জবানবন্দি পড়ো, পড়লাম, চাবি পাওয়া যায় না খুঁজে। বলে সিজার লিস্ট পড়ো, পড়লাম, সাক্ষীদের জবানবন্দি নাই, সিজার লিস্টে নাই। বলে যে আয়োর জবানবন্দি পড়ো, পড়লাম, আয়োর জবানবন্দি, চাবি নাই। উনি বলে যে পাই গেছি। তখন কি পাইছেন? ওই কি পাইছি এটা কালকে কোর্টে দেখাবো। পরের দিন কোর্টে গেছে, বিচারপতি ছিল আসাদুজ্জামান। গিয়া বলছে মাই লর্ড চাবি কই? তো জজ সাহেব জিজ্ঞাসা করে চাবির কি প্রাসঙ্গিকতা? বলছে খুঁজেন চাবি কই। তো জজ খুঁজে চাবি কই, অ্যাটর্নি জেনারেল খুঁজে চাবি কই, আমরা খুঁজি চাবি কই। তো জজ সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করছে আপনি এভাবে চাবি চাবি করছেন কেন? বলছে চাবির ভিতরেই মামলা। সে কি মামলা? 4 তলা থেকে 5 তলায় গেছে, যে গিয়া যে দরজা খুলছে, এই চাবি যদি পাওয়া না যায়, দরজা না ঢুকলো কি করে? যদি না ঢুকে মাদক পাইলো কি করে? যদি মাদক না পাইয়ে থাকে শাস্তি দিল কি করে? 3 দিন ধরে শুনানি শেষে সকলে মিলে চিন্তা ভাবনা করে মামলার বিষয়বস্তু চাবি কই, চাবি কই। তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনার মাথায় এটা আসলো কি করে? বলছে দেখো ওকালতি হলো একটা আর্ট অফ রিডিং। সকলেই পড়বে কিন্তু সকলেই বুঝতে পারবে না। পরে কিন্তু সকলেই দেখবেন খাতা কলম পড়তে পড়তে এখানে হাইলাইটার পথের এটা, কিন্তু পয়েন্ট বুঝতে পারে, সকলেই বুঝতে পারে না। যে বুঝতে পারে তার আর্ট শক্তিশালী। শেষ পর্যন্ত আমিন হুদার মামলায় 3 দিন শুনানি শেষে চাবি না পাওয়ার কারণে হাইকোর্ট বিভাগ আমিন হুদাকে বেকসুর খালাস প্রদান করে। দিস ইজ সিরিয়াস, ইন্টারেস্টিং। এবং হঠাৎ করে রাত 12টার সময়, আমি গল্পগুলি কেন বলতেছি, আসলে গল্পের মধ্যেই অনেক লেসন আছে। হঠাৎ করে রাত 12টার সময় আমার ফোন দিত, স্যার 12টা বাজে। ও 12টা বাজে স্যার, এত রাতে ফোন দিয়েছেন যে? সরি ভুলে গেছি। ঠিক আছে, একটু পরে 1টা বাজে আবার ফোন। আমি তো একটু বিরক্ত, স্যার এত রাতে ফোন দিয়েছেন, ভুলে গেছে। তো বললাম স্যার কেন ফোন দিয়েছেন এত রাতে? বলছে ফোন দিছি, একটা জিনিস আমার মাথার মধ্যে ঘুরতেছে। বলি সেটা কি? বলছে একজন জীবিত মানুষকে যখন সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয় এটাকে ধর্ষণ বলে। একটা মৃত লাশের সাথে যদি কেউ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে চায় এটা কোন অপরাধ? তো আমি তো খুঁজে পাই না, পেনাল কোডেও কোথাও পাই না, নারী শিশু নির্যাতন দমন আইনেও কোথাও নাই। বলছি এটা খুঁজো, কালকে সকালে 8টার সময় এসে আমার উত্তর দিবা। তো রাত বাজে 1টা, এখন কোথায় খুঁজবো? বলছে খুঁজো। আমার তো আর ঘুম আসে না। এই 80 বছর বয়সের একজন মানুষের মাথায় চাপছে
যে একটা লাশের সঙ্গে যখন কেউ যৌন কর্ম করে তখন এইটাকে আইনের দৃষ্টিতে কোন অপরাধ বলা হয়? সকালবেলা উঠে আমি লাইব্রেরিতে গেছি, কিছুই খুঁজে পাই না। 8টা বেজে গেছে, ঠিক 8টার সময় ফোন দিছে, পাইছো কিছু? তো আমি বললাম স্যার কিছুই তো পাই না। বলছে আরো খুঁজো। আমার একটা জুনিয়র আছে, এর নাম সাদ্দাম, ওকে বলছে সাদ্দাম খুঁজো। খুঁজে টুইজে 3 ঘন্টা ধরে খুঁজে টুইজে বুদ্ধি একটা বাইর করলাম। কারণ ওই সময় পত্রিকায় একটা খবর বেরিয়েছিল যে কোন এক হাসপাতালের মর্গে কাজ করে যে ডোম, এই ডোম নারী লাশদেরকে যখন এখানে এসে পোস্টমর্টেম করতে নিয়ে আসতো, তখন ওই ডোম পোস্টমর্টেম করার নারী লাশদের সঙ্গে যৌন কর্মে লিপ্ত হইতো। এটা পত্রিকায় বের হয়েছিল, শুনেছেন এটা? তখন পত্রিকাওয়ালারা জিজ্ঞাসা করছে, খন্দকার সাহেব এইটা কোন আইনে বিচার হবে? হায়, 80 বছর বয়সের একজন মানুষের মাথায় কিলবিল কিলবিল করে। শোনেন, আরেকদিন রাতে হঠাৎ করে দেখি 2:45টার সময় কল দিছে, 2:45 বাজে। তা আমি একটু হতচকিত হয়ে ঘুম থেকে জাগছি, 2:45টার সময় সিনিয়র কল দিছে, নিশ্চয়ই কারো মৃত্যু টিত্যু মনে হয় কিছু একটা হয়ে গেছে। 2:45 বাজে ফোন দিয়ে বলে আমার ঘুম ভেঙে গেছে। বললাম কেন স্যার ঘুম ভেঙে গেছে? ডিস্ট্রিক্ট কোর্টে মানুষকে মৃত্যুদণ্ড দেয়, মৃত্যুদণ্ড দেওয়ার সাথে সাথে একে যে মৃত্যুর সেলে পাঠিয়ে দেয়, তার মৃত্যুদণ্ড তো তখনও কনফার্ম হয় নাই, তা তারে কেন মৃত্যুদণ্ড দেওয়ার সাথে সাথে মৃত্যুর সেলে পাঠিয়ে দিল? বলে তুমি এটার পিছিয়ে লেগে যাও। আমি বললাম স্যার 2:45 বাজে রাত। কোহো, আমার মাথায় নাই যেটা 2:45 বাজে। আমার এখনো মনে পড়ে এটা ওনার জীবনের শেষ সময়কার কথা। করোনা হয়েছিল, করোনার সময় নিয়ে গেছে ওনাকে আইসিইউতে। উনি আর সকলেই আশা ছেড়ে দিছে যার কোনোদিন উনি আসতে পারবে না, লাংয়ের 70 ভাগ ড্যামেজ হয়ে গেছে। এখান থেকে উনি বেঁচে আসে বলে আমার শেষ জীবনে একটা কাজ করে যেতে চাই। মৃত্যুদণ্ড কারো হইলে মৃত্যুদণ্ড কনফার্ম হবে কখন? গাজীপুর কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, এটা হাইকোর্টে গিয়ে রেফারেন্স হবে। হাইকোর্ট মৃত্যুদণ্ড কনফার্ম রাখছে, এটা সুপ্রিম কোর্টে আপিল হবে। সুপ্রিম কোর্ট কনফার্ম রাখছে, তারপরে আবার রিভিউ হবে। তারপরে মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ আসবে। যদি কেউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে চায় তাও চাইতে পারবে, তারপরে না কার্যকর করার সুযোগ আসবে। কিন্তু যেদিন গাজীপুর ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ কিংবা একজন এডিশনাল সেশন জাজ যেদিন মৃত্যুদণ্ড দিয়েছে, এই দিনেই তো তাকে মৃত্যুর সেলে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে হাইকোর্টে এই মামলা শুনানি হইতে 6 বছর, আপিল বিভাগে শুনানি হইতে 8 বছর, 6 আর 8 14 বছর, রিভিউ শুনানি হইতে আরো 2 বছর, 16 বছর জীবিত থাকা অবস্থায় মৃত্যুর সেলে থাকতে হয়। উনি বলতেন এটা কখনো আইন হইতে পারে না, তুমি এটার পিছিয়ে লাগো। তা আমি লাগলাম এটার পিছিয়ে 3 মাস, শুধু খুঁজলাম আসলে কি কেন নেয়। মৃত্যুদণ্ড কনফার্মেশন ছাড়া তো মৃত্যুদণ্ড হয় না। তাহলে যে ডিস্ট্রিক্ট কোর্ট মৃত্যুদণ্ড দিছে, দেওয়ার সাথে সাথে মৃত্যুর সেলে নিয়ে যাওয়া হচ্ছে, এর মানে কি? খুঁজে উনি আমাকে বললেন একটা রিট পিটিশন করো। বলি কি রিট পিটিশন করবো স্যার? বলে রিট পিটিশন করে বলো মৃত্যুদণ্ড ফাইনাল হওয়ার আগ পর্যন্ত কাউকে যেন মৃত্যুর সেলে না নেওয়া হয়। তা আমি মামলা করে গেলাম এক কোর্টে, স্যার অসুস্থ, আমাকে বলেন আমি এই মামলা করতে পারবো না, তবে এই মামলা যে তুমি করতেছো এটা আমি দেখতে পারবো। তো বল স্যার কোর্টে আসবেন? বলছে যাবো কোর্টে, কিন্তু বসে থাকবো, কিন্তু কিছু বলতে পারবো না। ওনার ওয়াইফ ওনাকে গাড়িতে নিয়ে গেছে, উনি আমার পিছনে বসে রয়েছে, আমার হাত পা কাঁপতেছে। সিনিয়র সামনে থাকলে হাত পা কাঁপে, এটা বেশি দিন আগের কথা না। এই রেসপেক্ট বোধ না থাকলে আইনজীবী হওয়া যায় না। সিনিয়র যে পর্যায়ের হোক না কেন, ডানে বামে থাকলে জুনিয়রের হাত পা কাঁপাটাই স্বাভাবিক। আমার হাত পা কাঁপতেছে, আমি দাঁড়াই বলছি মাই লর্ড, দিস ইজ এ লফুল চ্যালেঞ্জ that we have challenged the provision of law. Unless a death penalty is finalized, nobody should be taken to the condemned cell. জজ সাহেব বলছে জীবনে তো এই কথা শুনিনি। বলছে আপনার মৃত্যুদণ্ড হয়েছে? বলছে হয়েছে। তা আপনাকে তো মৃত্যু সেলে নিবেই। বললাম যে কনফার্ম তো হয় নাই, তাহলে কেন নিবে? বলছে what do you mean by that, মিস্টার মনি? what do you mean by that? আর্গুমেন্ট করলাম 2 দিন ধরে, রুল দিতে চায় না। কই no, that will open a new window, don't come to this type of atypical রিট পিটিশন। 2 দিন আর্গুমেন্ট করে 3য় দিনের দিনে অ্যাটর্নি জেনারেল এসে ভয়ানক বাধা দিল, নো সাচ রিট পিটিশন উইল বি এন্টারটেইন। এরকম রিট পিটিশন যদি আপনারা এলাও করেন, তাহলে আজকেই যত লোক মৃত্যুর সেলে আছে এরা সবাই ওই মৃত্যুর সেল ভেঙে বাইরে আসার চেষ্টা করে। 3 দিন পরে 3য় দিনের মাথায় জজ সাহেব কনভিন্স হওয়ার আগে আমাকে বলল আমি মৃত্যুর সেল পরিদর্শন করব। তা আমি হাইকোর্ট ডিভিশন জজ সাহেবকে বললাম যে আমার সাথে নিয়ে যান।
কয় না, আপনাদের নিয়ে যাওয়া যাবে না, আমরা পরিদর্শন করে দেখে আসবো যে মৃত্যুর সেল কেমন, এরপরে এসে আদেশ দিব, এর আগে দিব না। বললাম কই যাবেন? বলে একটা যাব ফরিদপুর, আর একটা যাব টাঙ্গাইল। দুই জজ সাহেব গাড়ি ঘোড়া সব জেল কর্তৃপক্ষকে কোনো ইনফরমেশন দেওয়া ছাড়া গেছে ফরিদপুর, এরপরে গেছে টাঙ্গাইল। ফরিদপুরে গিয়া দেখে মৃত্যুর সেলে যেখানে রাখে এটা পুরনো আমলের জেলের মডেল, ভাঙ্গে ভাঙ্গে পড়তেছে। 8 ফিট বাই 8 ফিট একটা রুম, ভেন্টিলেশন নাই, রুমের ভিতরে বাথরুম, দুইজন থাকে এক রুমে, কোমর সমান বেড়া হলো বাথরুমের, বাথরুম করলেও একজন আরেকজনকে দেখতে পায়। টঙ্গীতে গিয়ে দেখে যে না, এই জেলটা একটু উন্নত। টাঙ্গাইলের জেল একটু উন্নত। তারপরে গেছে কেরানীগঞ্জের জেল আরেকটু উন্নত, এটা আরেকটু সিস্টেম ভালো। এসে জজ সাহেবরা আমাকে বলেন আসেন এবার আমরা আদেশ দিব। অ্যাটর্নি জেনারেল কত বাধা দিল, একেবারেই মানলো না। শেষ পর্যন্ত আদেশ দিল হাইকোর্ট, মৃত্যুর সেলে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কাউকে নেওয়া যাবে না। এটা সুপ্রিম কোর্টে গেল, চেম্বার জজ স্টে দিল, ফুল কোর্টে শুনানির জন্য আছে, আজকেও ছিল। আশা করি আগামী 2 সপ্তাহ কিংবা ঈদের পরে পূর্ণাঙ্গ আপিল বিভাগে এই মামলা শুনানি হবে। এটা ছিল খন্দকার মাহবুব হোসেন সাহেবের জীবনের শেষ সময়ের ওসিয়তের মতো। ইনশাআল্লাহ এই মামলা করে এই আইন যদি এস্টাবলিশ করা যায় যে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কাউকে মৃত্যুর সেলে নেওয়া যাবে না, তাহলে একজন আইনজীবীর জীবনে এর চাইতে বড় খুশির খবর আর হতে পারে না। এখন প্রশ্ন হলো, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, একটা আইন আছে, নাম হলো প্রবেশন। নাম শুনছেন? দি প্রবেশন অর্ডিন্যান্স 1960। কখনো অ্যাপ্লাই করেছেন? এক মাদকাসক্ত লোক আসছে আমার কাছে, নিম্ন আদালত 5 বছরের সাজা দিছে, তার কাছে মাদক পাইছে, সে এসে আপিল করছে, আপিল করে বেল পাইছে, ওই আপিলটা শুনানির জন্য আসছে। আমি গিয়া লোকটা জিজ্ঞাসা করলাম আপনি কি মাদক পাইছে আপনার কাছে? কয় হ স্যার পাইছে। এখন আমার ওকালতি কি? এখন তো আমার 12টা বাজে গেছে গা। এখন আমি কি কইতাম? খুব কোর্টের মধ্যে দাঁড়াই একটু হত বিব্রত। জজ সাহেবকে বললাম মাইলট মাদক পাইছে। কয় তাইলে আপনার সাজা 5 বছর বহাল থাকবে। তো এটাকে মাইনে নেওয়া যাচ্ছে না। বললাম লোকটা ভালো, কেন জেলে পাঠাবেন? কয় কিভাবে জেলে না পাঠালে? তো সাজা দিলে তো জেলেই পাঠাইতে হবে। সাজা দিলে জেলে পাঠাইতে হবে না? শুধুমাত্র 1 বছরের সাজা হইলে যে কোর্ট দিচ্ছে সাজা, সেই কোর্ট আপিলের শর্তে বেল দিতে পারে, কিন্তু 5 বছরের সাজা তো বেল দিতে পারে না। বলছে আমি আপনাকে সাজা কনফার্ম করে জেলে পাঠাই। আমি তো মানতে রাজি না, আমি যাবো না জেলে। কই বলেন কি? না আমি যাবো না জেলে, আপনি আমার জেলে পাঠাবেন না। কই এটা কি আপনার আবদার? বললাম না মাইলট, আমার সময় দেন, 2 দিন সময় দেন, জেলে না পাঠায় অন্য ব্যবস্থা করা যায় কিনা আমি বুদ্ধি বাইর করে নিয়ে আসি। 2 দিন পরে খুঁজে খুঁজে বাইর করলাম, জেলে না পাঠায় একটা প্রবেশন অর্ডিন্যান্স নামে একটা অর্ডিন্যান্স আছে, যেটা ঘরের ভিতরে থেকে সাজা খাটা যায়। তো উনি আমাকে বলে, আমি কি 2 দিন পরে কিনে আসছেন, আপনি দেখবেন এটা ডিএলআর এর রিপোর্টেড কেস। জজ সাহেব হইল জাফর সাহেব, মিস্টার জাস্টিস জাফর। কেউ যদি পড়ার সুযোগ পায় আমি রেফারেন্সটা দিব, পড়বেন, ডিএলআর এর রিপোর্টেড, সম্ভবত 73 ডিএলআর রিপোর্টেড। তো আমি গিয়ে ওনাকে বললাম যে আমাকে আপনি বাড়িতে রেখে সাজা দেন। কইটা কি করে সম্ভব? বলে আইন নিয়ে আসছি। কোথাকার আইন? বলে দেখেন প্রবেশন অর্ডিন্যান্স দেখেন। প্রবেশন অর্ডিন্যান্স বললো, ভারতীয় 4-5টা ডিসিশন দেখালাম, পাকিস্তান সুপ্রিম কোর্টের 2টা ডিসিশন দেখালাম। দেখানোর পরে একটু জিম ধরে গেছে, কি এটা? বলে এইভাবে একটা ব্যবস্থা করে দেন। বলছে না না না, আমাদের দেশে হইচই পড়ে যাবে এগুলো করলে। তো বলে আমি আপনার এইভাবে দিতে পারবো না, আপনি দেখবেন গাজীপুরে প্রবেশন অফিসার নামে একটা অফিসার আছে, পাইছেন? প্রবেশন অফিসার। কয় আমি প্রবেশন অফিসারকে একটা আদেশ দিচ্ছি, এই লোকের স্বভাব চরিত্র কেমন, মাদকাসক্ত তো 5 বছর আগে ছিল, এখন কেমন, এটা খবর নিয়ে আসার জন্য 3 দিনের একটা ইনকোয়ারি রিপোর্ট চাইলো। ইনকোয়ারি রিপোর্ট প্রবেশন অফিসার 3 দিন পরে এসে ইনকোয়ারিতে বললো এই লোকের 3টে মেয়ে আছে, একটা 80 বছর বয়সের মা আছে, আর ওয়াইফ আছে, আর সেই মামলার পর থেকে সে এখন আর মাদক খায় নাই। তখন আমি ধরলাম কাপটি বলে, দেখেন লোক ভালো, এই যে দেখেন প্রবেশন অফিসারের লোক ভালো, আপনি তাকে আমার জেলে পাঠাবেন না। কেন জেলে পাঠাবেন? আপনার কি কোনো প্রতিশোধ নিবেন আমার বিরুদ্ধে? জজের কি কোনো প্রতিশোধ থাকতে পারে? বলছে না। তাহলে আইন আছে তো, কি আইন? আপনি এমন আদেশ দিবেন যে 3টা মেয়েকে সঠিকভাবে লালন পালন করে সে বিয়ে দিবে, আর মাকে তার সারা জীবনের খরচ সহ ট্রিটমেন্ট এমন করে মেনটেন করবে যেন সে
বলতে না পারে, এইভাবে 2 বছর তাকে মনিটর করা হবে। 2 বছর যদি সেই কাজ করতে পারে, তাহলে 3য় বছরে আপনি তাকে পরিপূর্ণভাবে নিষ্কৃতি দিয়ে দিবেন। জজ সাহেব বলেন, কই এইটা করার আগে আমার উপরে আলাপ করতে হবে। আপনাদের এখানে জজরা মাঝে মাঝে উপরে আলাপ করতে চায় না? উপর তো বুঝেনি কত কিছু থেকে উপর আসে, তো উপরে আলাপ করতে হবে। তো আমাকে বলছে উপরে আলাপ করতে, আমি বললাম ঠিক আছে আপনি উপরে আলাপ করেন। আজকে একজন লর্ড জাস্টিস, একজনের নাম ছিল ইমান আলী, নাম শুনছেন? ইমান আলী, ইমান আলী। তো ইমান আলী সাহেবের সঙ্গে আলাপ করে এসে উনি আমার খবর দিলেন চেম্বারে, গেলাম, গিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, উপর দিক থেকে রাজি আছে, চলেন। পরের দিন আদেশ দিল 3 শর্তে আপনাকে বাড়িতে থেকে সাজা কাটার পারমিশন। একটা হলো 3 মেয়েরে লালন পালন করে শিক্ষা দীক্ষা সহকারে পাত্রস্থ করতে হবে, আর মাকে সকল টেক কেয়ার করতে হবে। আপনি দেখবেন এইটা তখনকার দিনে টেলিভিশন পত্রপত্রিকায় রিপোর্টের আকারে বিরাট বড় পদ্ধতি ডেভেলপ করেছিল। আমি কেন এই গল্পগুলি বলছি? আইনের একটা প্রবলেম নিয়ে যখন আমার কাছে আপনার কাছে আসে, তখন ফিরিয়ে দিবেন না, আপনি অল্টারনেটিভ বুদ্ধি বাইর করবেন, মিথ্যাও বলবেন না। আইন আমরা জানি না দেখা বিকল্প কি কি রাস্তা আছে এটা আমরা খুঁজে পাই না, কিন্তু আইন যারা জানে তারা বিকল্প রাস্তা খুঁজে বাইর করে দেয়। যেমন ধরেন, এখানে তো অনেক নারী আইনজীবী আছে, ওয়াইফ কিলিং কেস আছে না? ওয়াইফ কিলিং কেস একটা করেছিলাম আমি। রুস্তম আলী, রুস্তম আলী রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, বাসায় আসছে, ওয়াইফরা এসে বলছে আমারে বাদ দে, বাড়ি হলো ভোলা, চর ফ্যাশন, আমারে বাদ দে। একটা গালি দিছে, আমারে বাদ দিতে বলস কেন, অমুক রেগে ক। এইটা সহ্য করতে না পারে আমার পাশে ছিল একটা পিড়ি, পিড়ি বুঝেন? খাট, হ্যাঁ, গাজীপুরের লোকেরা পিড়ি বুঝে, খাট। এই খাট নিয়ে মাথার ভিতরে এক বাড়ি দিছে, এক বাড়িতে একেবারে মারা গেছে। 2টা বাচ্চা আছে। নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, হাইকোর্টে আসছে। খন্দকার সাহেব আর আমি, আমারে বলে একটা কাজ করো, বুদ্ধি বাইর করো যে 10 বছরের সাজা হবে। এখানে তো আর খালাস করার কোনো সিস্টেম নাই, ওইটা তো আইনের ধরবে না, তো বুদ্ধি বার করে কি করে 10 বছরের সাজা হবে। 10 বছরের যদি সাজা হয়, তাহলে যেদিন থেকে জেলে আছে সেই তো মধ্যে 9 বছর পর্যন্ত জেলে আছে। 10 বছর সাজা হইলে জেলের বয়স 7.5 মাসে বছর, 7.5 মাসে বছর হইলে 10 বছরের জায়গায় 9 বছর খাটলে আর বাড়তি খাটা হয়ে যায়, অটোমেটিক মুক্তি পেয়ে যায়। তো উনিকে কোর্টকে বলছে, মাই লর্ড, এটা প্রভোকেশন, 302 এর এক্সেপশনের মধ্যে পড়বে। এটা হলো সাডেন প্রভোকেশন, লস্ট হিজ কন্ট্রোল। এখন জজ সাহেব প্রশ্ন করলো, আপনি হইলে কি করতেন? আপনার ওয়াইফ কি একটা বাড়ি দিতেন? খন্দকার সাহেবকে জিজ্ঞাসা করে, কয় মাই লর্ড, সকল মানুষ একই কারণে উত্তেজিত হয় না। উত্তেজনা কিন্তু এক এক লোকের এক এক ধরনের। কেউ দেখবেন কথায় উত্তেজিত, কেউ হলো বকা দিবেন, কঠিন করে বকা দিবেন, সে লজ্জা আস্তে করে চুপ হয়ে যাবে, এটা একটা নেচার। আবার কেউ দেখবেন আপনি খালি একটা কিছু কইবেন, সে আপনাকে উল্টা এসে কলারে ধরবে, এটা আরেকটা নেচার। আবার কাউকে আপনি বকা দিবেন, সে অধিক পরিমাণ উত্তেজিত হয়ে চুপ হয়ে যাবে, এটা আরেকটা নেচার। এই মামলাটা রিপোর্টেড, এই মামলা যদি কেউ পড়েন, এর ভিতরে আছে মানুষের নেচার এবং ক্যারেক্টার উত্তেজিত হওয়ার এক একজনের যে এক একটা, এই মনে একটা রিসার্চ আছে। এই রিসার্চ ভারত থেকে প্রকাশিত হয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টে এই রিসার্চ সাবমিট করে দিয়ে, নেচার টু নেচার ডিফারেন্ট, ব্যক্তি থেকে ব্যক্তি ডিফারেন্ট, একজন থেকে আরেকজন ডিফারেন্ট। একজনের উত্তেজনা আরেকজনের ঠান্ডা হওয়ার কারণ, আরেকজনের ঠান্ডা হওয়া আরেকজনের উত্তেজিত হওয়ার কারণ, নেচার এবং ক্যারেক্টার বুঝে। এইটাকে আইনের দৃষ্টিতে একটা নাম আছে, এটার নাম সাস্টেইনড প্রভোকেশন। হোয়াট ইজ সাস্টেইনড প্রভোকেশন দেন? সাস্টেইনড প্রভোকেশন হলো, কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী লেখাপড়া করে, তো সে হাইটে যায় এক রাস্তা দিয়ে, পাশে থেকে ছেলেপেলেরা তাকে ডিস্টার্ব করে। একদিন ডিস্টার্ব করছে, 2 দিন ডিস্টার্ব করছে, মেয়ে এটা রিফিউজ করে দিছে। 3য় দিন মেয়ে আর মেয়ের মা একসাথে যাইতেছে, ওই ছেলেপেলেরা তাদের আটকাইছে, সাংঘাতিক গালি দিছে মেয়েটা। গালি দিলে পরে ওই ছেলেরা মেয়েরে থাপ্পড় দিছে। এই থাপ্পড়ের কাহিনী গিয়ে ছেলেরা মেয়ে গিয়ে বলছে তার ভাইকে, তার ভাই পরের দিন অস্ত্র শস্ত্র নিয়ে এখানে আসছে, আইসা দেখে ওই ছেলেরা এখানে দাঁড়ায় আছে। এই সময় তার মা আর বোন এই পাশ দিয়ে যাচ্ছে, বাদানুবাদের এক পর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্রে ওই ছেলেদের একজন নিহত হয় এবং তার ভাই নিহত হয়। এই মামলায় কলকাতা হাইকোর্ট এদেরকে মৃত্যুদণ্ড দেয়। এটার বিরুদ্ধে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে যায়, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সকলকেই 10 বছরের সাজা দেয়।
এই কথা বলে দিস ইজ সাস্টেইনড প্রভোকেশন। কেউ কেউ আমাদের এখানকার আইনজীবীরা কি বলবে এটাকে জানেন? বলছে এটা প্রভোকেশন না। কেন প্রভোকেশন না? কারণ আগের দিন মারামারি হয়েছে, বাড়িতে গেছে, প্রস্তুতি নিছে, অস্ত্র জোগাড় করছে, পরের দিন আসছে, সুতরাং এটা প্রভোকেশনের মধ্যে পড়বে না। এটা হলো অর্ডিনারি চিন্তা ভাবনার ফল। কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলছে দেয়ার ইজ অ্যানাদার কনসেপ্ট, ইট ইজ কল্ড সাস্টেইনড প্রভোকেশন, এ প্রভোকেশন হুইচ সাস্টেইনস এ কাপল অফ লঙ্গার পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, আগের দিন হয়েছে, বাড়িতে গিয়েছে, অস্ত্র জোগাড় করেছে, বোনের প্রতি এই যে অন্যায় করা হয়েছে এটার জবাব দেওয়ার জন্য করেছে, করে পরের দিনে সেই ঝামেলাটা লাগানোর পরে দুইজন মৃত্যুবরণ করেছে, দুই পক্ষের আসামিদেরকেই 10 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। আমাদের দেশে রিভিউ পিটিশনের উপরে কিছু নাই। আমাদের দেশে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড দেয়, হাইকোর্ট মৃত্যুদণ্ড কনফার্ম করে, সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড কনফার্ম করে, রিভিউ পিটিশন শেষ তো শেষ। ভারতীয় সুপ্রিম কোর্টে নতুন এক সিস্টেম চালু হয়েছে, এটা হলো রিভিউ এর পরে আরেকটা স্টেজ আছে, এটার নাম হলো কিউরেটিভ পিটিশন। কিউরেটিভ পিটিশন ভারতে মৃত্যুদণ্ড রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। কেউ যদি পড়ে থাকেন বচ্চন সিং এর কেস, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, ওই কেসে প্রথম আসলো যে মৃত্যুদণ্ড দিয়েছে কথা ঠিক, কিন্তু কিছুদিন রেখে দিয়েছে। এই সময় বের হলো যে লোককে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আসলে এই লোক সেই লোক না। আপনারা এগুলো শুনেছেন? একজনের নামে আরেকজন জেলে আছে, শুনছেন না? এটা একটা বই আছে বিখ্যাত, আমি নাম বলে যাই, পড়বেন, কনভিক্টিং দ্য ইনোসেন্ট। বইয়ের নাম হলো কনভিক্টিং দ্য ইনোসেন্ট, অর্থাৎ একজন নিরপরাধ মানুষকে সাজা কার্যকর। এই বই প্রকাশিত হয়েছে ইউরোপ থেকে। 50টা কেস আছে। এই 50টা কেস দিয়ে তারা দেখিয়েছে ইউরোপের এপার ওপার, আটলান্টিকের এপার ওপার, অর্থাৎ একদিকে ইংল্যান্ড আর একদিকে আমেরিকা, এই দুই পারে মিলে 50 বছরের ইতিহাসে 50টির মতো গুরুত্বপূর্ণ মামলা হয়েছে যেখানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই জন্য ওই দেশে সিস্টেম আছে, এটাকে বলে রিভিউ বোর্ড। রিভিউ বোর্ডটা কি? কোর্টের সব কাজ শেষ মানে মামলা শেষ না, তারপরে নথিটা চলে যায় সরকারের কাছে, ওই নথিটা রাখে, প্রিজার্ভ করে। 30 বছর পরে, 40 বছর পরে দেখা যাচ্ছে নতুন কিছু এসে হাজির হয়, এই লোক সেই লোক না। আসলে যে আসামি মার্ডার করছে এই আসামি সেই আসামি না। তখন কি করে? ওই ফাইলটা ওপেন করে রিভিউ বোর্ডের নামে। তো এগুলো অনেক লম্বা কাহিনী, সারাদিন রাত বললেও শেষ হবে না। মূল কথা আমি বলে চলে যাচ্ছি, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই লাভ young lawyers because I love to see them, because they are the ultimate future of the nation. Lawyers are the ultimate cream members of the society. If the lawyers want, they can change the social structure. Other profession people cannot change it. You can change it. You can set such an example where everybody will be bound to follow you in terms of saying, in terms of doing, in terms of acting, in terms of reading, in terms of writing. এবং আমার মনে হয় এই দেশ যদি ঠিক করতে হয়, 70,000 আইনজীবী যারা আছে তারা যদি প্রকৃত অর্থে রাজনৈতিক লেজুর বৃত্তি বাদ দিয়ে আইনগিরি করতে পারে, দেশের পরিবেশ চেঞ্জ করে দেওয়া সম্ভব। কিন্তু এটা দেখে আমি খুব অবাক হই যে আইনজীবীরাও রাজনৈতিক লেজুর বৃত্তি করে। কি লেজুর বৃত্তি জানেন? বুঝে না বুঝে শেয়াল যায় বলে। আইনজীবীদের মাথাটা মাস্ট বি স্ট্রঙ্গার, lawyer must be stronger. You have a brain. This is an independent brain. You must say black thing black, white thing white, right thing right, wrong thing wrong, good thing good, bad thing bad, no matter who is doing what. এই কারেজ এবং অ্যাকসেপ্টেন্স যেদিন আসবে সেদিন রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সকলেই আইনজীবীদেরকে সমীহ করতে বাধ্য হবে। আর আইনজীবীরা যদি কারো পকেটে জায়গা নিয়ে আরাম পায় তাহলে ধরে নেবেন মাথা বিক্রি হয়ে গেছে। So we are the lawyers. People say we are social engineer. If we can stand on our own with own independence, with reading and writing, with charismatic capacity, perhaps our parliament will be a new dimensional parliament. আচ্ছা, পার্লামেন্টটা দেখলে মনে হয় না যে আইন না জেনে ওখানে যাওয়া মানে বিপদে পড়া? মনে হয় না এরকম? So unless we understand constitution, there is a constitution in Bangladesh.
If we understand the Constitution, the spirit of the Constitution, the letter of the Constitution, the history of the Constitution, the future of the Constitution, the amendments of the Constitution, and then you be elected as a member of Parliament, you go to the Parliament, you will enjoy. Really, to become a Parliament member is an enjoyable teaching. And if you go there without having knowledge on constitutional law, you will find you are lost. You will find no help. তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলি, যারা ইয়াং আছেন, বি লয়াল টু ইউর সিনিয়র, বি বিদ্রোহী টু দি সিস্টেম, বি লয়াল টু ইউর সিনিয়র, আদারওয়াইজ আইন শেখা যাবে না। কিন্তু বি বিদ্রোহী টু দ্য সিস্টেম, যা দেখছেন তা মেনে নিয়েন না। যা দেখছেন তা যদি মেনে নেন, তাহলে জীবনে কোনোদিন স্ট্যাটাস কো পরিবর্তনের স্বপ্ন মাথায় কাজ করবে না। কি দেখছেন? দেখছেন মামলা একটা শুরু হয়তো শেষ হয় না। কি দেখছেন? এজলাস কয়টায় উঠে? আর আইনজীবী যদি শক্তিশালী হন, আইন কানুন জানেন, সিভিল হোক ক্রিমিনাল হোক, আইন যদি গভীর জ্ঞান থাকে, আমার বিবেচনায় কোর্ট কাছারিতে যারা জজিয়তি করেন তারাও আপনাকে সমীহ করতে বাধ্য হবেন। আর যদি তা না পারি আমরা, তাহলে জি হুজুর, দেন হুজুর, জামিন হুজুর, বাসান হুজুর, জীবন গেল হুজুর, একটু দেন হুজুর, দৈরে রাখেন হুজুর, পায়ে দড়ি হুজুর, এইগুলা কইতে কইতে জীবন নষ্ট হয়ে যাবে। Lawyer and judges are not the huzur huzur. Lawyers or judges are the concomitant side of the same coin. Lawyers and judges are একটি পাখির দুটি ডানা। উকিল ছাড়া বিচার করা যাবে না, জজ ছাড়াও বিচার চলবে না। তা আমি মাঝে মাঝে বলি মাই লর্ড হাইকোর্টের জজদেরকে, আপনি ওখানে বসছেন আর আমি আপনার সামনে দাঁড়াই আছি, আপনারা আমার মধ্যে পার্থক্য কি? What is the difference between you and me? You are the judge and I am your officer. I am the lawyer. I am helping you. I am giving you documents. I am arguing the case. I am giving you facts and circumstances. I am showing you the laws based on which you will conclude. আমি যদি আইন না দেখাই আপনি কি করবেন? আমি যদি নতুন রিসার্চ না করি আপনার জাজমেন্ট কিভাবে দিবেন? আমি যদি সাবমিট না করি আপনি কই যাবেন? আমি যদি জেরা না করি আপনি কিভাবে কি করবেন? আমি জেরা যদি সঠিকভাবে করতে না পারি সত্য কিভাবে উদ্ঘাটিত হবে? নো। দেয়ারফর আমি বলি, যারা ইয়াং ব্রাদার্স এন্ড সিস্টার্স আছেন, প্রথম 5 বছর সূর্যোদয় সূর্যাস্ত দেখার কোনো দরকার নাই। সত্যিকার আইনজীবী হতে গেলে 5 বছর গভীরভাবে ফেসবুকে সময় না দিয়ে গভীর মাটির নিচে ঢুকতে পারলে 5 বছর পরে একটা প্রকাণ্ড গাছ হিসেবে ডেভেলপ করবেন। আর শুরুর দিনেই যদি টাকা চান, শুরুর দিনেই যদি 10 খ্যাতি চান আর প্রতিপত্তি চান, কিছু টাকাও পাবেন, কিছু যশ খ্যাতিও পাবেন, কিছু নাম দামও হবে, কিন্তু এইটাই এখানকার সর্বশেষ অর্জন হয়ে যাবে। আর যদি টাকার বস্তা দেখতে চান, তাহলে শুরুতে কিছুদিন না খেয়ে থাকতে হবে। এবং আমার এখনো মনে পড়ে, আমি ওকালতি শুরু করেছি, আমি একটা ছাত্র সংগঠনে কাজ করতাম, ওইটা শেষ করে আমি যখন ওকালতি শুরু করি তখন সারা দুনিয়ার বহু মানুষ আমার চিনত, কিন্তু আমার মান্থলি আয় ছিল 5,000 টাকা। 2010 সালে 1 মাসে আমি 5,000 টাকা আয় করছি। 5,000। আমার এখনো মনে পড়ে 7-8 বছর আমি ইচ্ছে করে কোনো পাবলিক ফাংশনে যাইনি, গেলেই মনোযোগটা নষ্ট হয়ে যেত। বিয়েতেও যাই নাই, আমার স্ত্রী বহুবার শাড়ি গয়না পরে বসেছে, বিয়েতে যাবে, শেষে 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে। কোথায়? তো বললাম আজকে দয়া করে মাফ করে দাও। প্রথম প্রতিবাদ করতো, শেষের দিকে বুঝে গেছে এই ব্যাটারা বলে আর লাভ নেই। আপনি যদি একটা সময় জীবনকে গভীরভাবে বোঝার জন্য সবকিছু থেকে বিরত থাকতে না পারেন, তাহলে পরবর্তী জীবনে ভালো আইনজীবী হওয়ার কোনো সম্ভাবনা নাই। সবকিছুতেই তাল দিলে বেশি কিছু করা যায় না, সবকিছুতে তাল দিতে হয় না, দরকার নাই। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই এম ভেরি সরি দ্যাট আই এম টেকিং মাচ টাইম। নাও আই এম কনক্লুডিং with the deepest consolation from each and everyone, and my congratulations to my younger brothers and sisters. Time has come to prove yourself as a good lawyer. If you can prove yourself as a good lawyer, other people will respect you. Respect must come from heart. জবরদস্তি করে রেসপেক্ট পাওয়া যায় না, ক্ষমতার বাহাদুরি দেখে রেসপেক্ট পাওয়া যায় না, নল দিয়ে রেসপেক্ট পাওয়া যায় না, বড় চেয়ারে বসলে রেসপেক্ট পাওয়া যায় না। রেসপেক্ট মাস্ট কাম ফ্রম হার্ট উইদিন। এটা পাইতে গেলে অত্যন্ত বিনয়ী ভাব দেখাবেন,
কিন্তু কোর্টে যখন দাঁড়াবেন তখন বাঘের মতো আর্গুমেন্ট করবেন, আর মানুষের সঙ্গে যখন কথা বলবেন তখন মোমবাতির মতো গলে যাবেন। মানুষ তো বিহেভিয়ার, কিন্তু কোর্টের সামনে যখন মক্কেল কিনে দাঁড়াবেন, তার রাইটের কথা বলবেন, তার অধিকারের কথা বলবেন, তখন মনে হবে আপনি শেরে বাংলা একে ফজলুল হকের মতো কথা বলছেন। আবার আপনি যখন সাধারণ মানুষের কাছে আসবেন তখন মনে হবে একটা মোমবাতি একটা আগুনের স্পর্শে যেমন গলে গলে পড়ে যায়, আপনি সেরকম হয়ে যাবেন, কারণ তখন আপনি হিউম্যান বিইং, তখন ইউ আর নট এ লয়ার। So my brothers and sisters, let us be human being first. At the same time, let us prove our excellence. Lawyering is not only a profession, it is a style of life. এটা একটা জীবন আচরণ। এই জীবন আচরণটা সকলে মেনে নিতে পারে না, যারা স্যাক্রিফাইস করে তারা বড় হয়। আমাদের সিনহা বাবু ছিলেন, চিফ জাস্টিস সিনহা, তিনি বলতেন প্রথম 5 বছর নো মানি। পরবর্তী 5 বছর উনি সাম বলতে পারতেন না, উনি বলতেন শাম, উনি বলতেন শাম মানি। এরপরের 5 বছর নো ওয়ার্ক, শুধু মানি। খন্দকার সাহেবকে আমি দেখছি কাছে থেকে, একটা মামলার শুধু টাইম নেওয়ার জন্য মানুষ 20-30 লক্ষ টাকা ফি দিত। কিন্তু সেই জন্য যে সাধনা, সেই সাধনা পর্যন্ত না করে আগে টাকা দেখলে কাজ হবে না। সাধনাটা দেখতে হবে, টাকা পিছন দিয়ে অটোমেটিক আসবে। আল্লাহ আমাদের সবাইকে বড় আইনজীবী এবং ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।